আসসালামু আলাইকুম। আজকে টপিকসটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ। একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। একটার সাথে একটা জড়িত। আওয়ামী লীগটা তৈরি হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে, যদি আমি ভুল না করি। এরপরে সময়ের আবর্তনে, সময়ের পরিবর্তনের ফলে এই দলে হাল ধরেছে মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পরে এই দলটার হাল ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন, এবং ওনার মৃত্যু পর্যন্ত 1975 সাল পর্যন্ত উনি ছিলেন এই দলটির অগ্রভাগ নেতা। এরপর অনেক চড়াই উতরাই ঘটনা হওয়ার পরে বিভিন্ন অন্যান্য লোকজন আওয়ামী লীগের সভাপতি হয়েছিল। আব্দুল মালিক উকিল হয়েছিল একটা গ্রুপের, মালিক গ্রুপের সভাপতি। মিজানুর রহমান হয়েছিল মিজান আওয়ামী লীগের সভাপতি। এভাবে ভাগ হয়েছিল এবং জাসদের নেতৃত্বে একটা অংশ ভাগ হয়েছিল। 2-3 টুকরা ছিল আওয়ামী লীগ তখন। এরপরে শেখ হাসিনার প্রত্যাবর্তন, দীর্ঘ 6 বছর দিল্লিতে থাকার পরে ঢাকাতে প্রত্যাবর্তনের এই 1 মাসের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন চট্টগ্রামের সার্কিট হাউসে। বাংলাদেশে শেখ হাসিনা আসার পরেই এই ডক্টর কামাল হোসেন সাহেবের উদ্যোগে শেখ হাসিনা আওয়ামী লীগের হাত ধরেছে, আওয়ামী লীগের সভানেত্রী হয়েছিলেন এবং উনি গত বছর 2024 সালের 5ই আগস্ট ছাত্র বিপ্লবের ফলে বিতাড়িত হওয়ার আগে নিজে সউদ্যোগে দেশ ত্যাগ করে পালিয়ে গিয়ে ভারতে আসা নেওয়ার আগে পর্যন্ত উনি ছিলেন আওয়ামী লীগের সর্বসেবা, অর্থাৎ সবকিছু সভানেত্রী। আমি বিভিন্ন ভারতীয় চ্যানেল, বিভিন্ন ভারতীয় সাংবাদিক, বিভিন্ন ভারতীয় নিরপেক্ষ মানুষজনের কথাগুলো শুনি। কতগুলা চ্যানেল আছে এগুলা বিজেপির চ্যানেল, এটা বলা হয় নরেন্দ্র মোদীর গদি মিডিয়া। আমি ওগুলা দেখি না, ওই চ্যানেলগুলোর নাম আমার মুখস্থ, আমি ওই চ্যানেলগুলো দেখি না। কিছু কিছু চ্যানেল আছে অনেক সুস্থ কথাবার্তা বলে এবং নিরপেক্ষ, যেটা সঠিক সেটাই বলে। তো আমি যেটা মনে করছি আওয়ামী লীগের ভবিষ্যতে খুবই অন্ধকার। আজকে হচ্ছে 16 তারিখ 2025 সালের 16ই মে। আজকের দিনে বলছি আমি আওয়ামী লীগের ভবিষ্যৎটা খুবই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। শেখ হাসিনার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তার সাথে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। সেটার জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা, কারণ সভানেত্রী হিসেবে সেটা দায়ভার শেখ হাসিনাকে বহন করতে হবে, এটা কোনো নো ডাউট। এখানে শেখ হাসিনা যেভাবে দেশটা চালিয়েছেন বিগত 15 বছর, ওনার সাথে সাধারণ মানুষের কোনো যোগাযোগ ছিল না। সাধারণ মানুষের সাথে উনি কোনো রাজনীতি করেন বিগত 16 বছর ধরে। এর পূর্বে যখন উনি বিরোধী দলে ছিলেন তখন উনি কিন্তু সাধারণ মানুষের সাথে যোগাযোগ ছিলেন, ওনার যোগাযোগ রক্ষা করে চলতেন এবং রাজনীতিটা করেছিলেন সাধারণ মানুষের পাঁচ বুঝে। কিন্তু ক্ষমতায় আসার প্রথম 5 বছর কিন্তু উনি অবিতর্কিত ছিলেন, তখন কোনো রকম বিতর্ক সৃষ্টি হয়নি শেখ হাসিনাকে ঘিরে। এরপরে বিএনপি ক্ষমতায় আসছে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার আসছিল ফখরুদ্দিন মহিউদ্দিন, এরপরে শেখ হাসিনা ক্ষমতায় আসে 2008 সালে নির্বাচনের মাধ্যমে। এই টার্মে শেখ হাসিনা 15 বছর রাষ্ট্র চালিয়েছেন। এই 15 বছর কাল হচ্ছে শেখ হাসিনার জন্য একটা, বাংলাদেশের জন্য একটা দুর্বিষহ কাল। এই কারণে বলবো মানুষের বাক স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা হরণ করেছিল।
কথায় কথায় আইনাঘর, জেল, জুলুম, গুম, খুন এগুলো ছিল। আর শেখ হাসিনা কার্যকালের কিছু কথা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় আসার 1 মাসের ভিতরে পিলখানা হত্যাকাণ্ডটা ঘটিয়েছিলেন, এবং এটা এখন অনেকটা পরিষ্কার যে কেন ভারত এই হত্যাকাণ্ডটা বিচার হতে দিতে চায় না, কেন বিভিন্ন এজেন্সি, ভারত লিঙ্ক বিভিন্ন এজেন্সি এই হত্যাকাণ্ডের বিচারটা হতে দিতে চায় না। কারণ শেখ হাসিনা শুধু একা জড়িত না, শেখ হাসিনার সাথে ভারত এবং ভারতের সরকার, ওই সময় যে যে সরকারগুলো ছিল তারা সবাই জড়িত। দোষ বাংলাদেশের মানুষ হিসেবে শেখ হাসিনার দোষ অবশ্যই আছে, তার সাথে ভারত দোষ এড়াতে পারবে না। জাতিসংঘে আজকে শেখ হাসিনার বিচার হচ্ছে, আওয়ামী লীগের কার্যকলাপের বিচার হচ্ছে, এবং এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর নেপথ্যে যে কারিগর ভারতের এবং নরেন্দ্র মোদী, তার পূর্বের সরকারগুলো, তারাও সমানভাবে জড়িত। তাদের নামে বিচারটা হওয়া উচিত আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে। দেখেন, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি আমি করি না, কিন্তু রাজনীতি বুঝে আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আমি আমার পরিচয় দিলে না, আমার বংশগত কোনো পরিচয় আমি দিলাম না, আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনীতিবিদ। আমার জন্ম 1961 সালে 22শে নভেম্বর। আমি পাকিস্তান দেখেছি, পাকিস্তানের 6 দফা আন্দোলন দেখেছি, মৌলানা ভাসার, শেখ মুজিব সহ ইনক্লুডিং আগরতলা ষড়যন্ত্র মামলা যে 34 জন গ্রেপ্তার হয়েছিল, সেই 34 জনের একজন আমার পিতা ছিলেন। 3 নম্বর আসামে ছিলেন আমার পিতা। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই আওয়ামী লীগকে শেখ হাসিনা ক্ষমতায় 15 বছর পরবর্তী যে 15 বছরের ক্ষমতায় এসে প্রথম এসে উনি রয়ের সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ডটা চালিয়েছিলেন। বিডিআর এর অফিসাররা থাকে সাধারণত ভারতের মতো না, বাংলাদেশের বিডিআর এর অফিসাররা কমান্ড করে সেনাবাহিনীর অফিসাররা, সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কের অফিসাররা বিডিআর কে চালায়, বিডিআর এর কমান্ডার হিসেবে থাকে। তো বিডিআর পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় আসার 1 মাসের ভিতরে। সেই হত্যাকাণ্ডের মাধ্যমে 56 জন আর্মি অফিসার কে হত্যা করে হয়েছিল, চৌকস আর্মি অফিসার। এমন ভাবে প্লটটা সাজিয়েছিল এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত মিলিয়ে যে চৌকস যে অফিসার গুলা বিক্রি হবে না, ভারতের কাছে দাসত্ব গ্রহণ করবে না, দেশাত্মবোধ আছে যে অফিসার গুলা, সেগুলোকে এক জায়গায় নিয়ে গিয়েছিল ওই বিডিআর ওই পিলখানার ওইখানে নিয়ে গেছিল ওই দিন সংগঠিত করার জন্য। শোনা যায়, এটা তো আমার দেখার জিনিস না, যেটা শোনা যায় সেটা দুই গাড়ি, 2 হইতে 3 গাড়ি নাকি বিভিন্ন বিদেশি কিলার গ্রুপ ঢুকেছিল, এবং সেটা বলছে যে ভারতীয় কিলার গ্রুপ, ট্রেন করা কিলার গ্রুপ। তারা 2 কিস্তিতে ঢুকেছে, একটা খেলোয়াড়ের ভেস ধরে ঢুকেছে, আর একটা ঢুকেছে রোগীর ভেস ধরে। এই হত্যাকাণ্ডটা চালানোর কিছুক্ষণের মধ্যে তারা 2টা গাড়ি করে বেরিয়ে গেছিল, বেরিয়ে এবং শোনা যায় ব্যারিস্টার সাহারা খাতুনের হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছিল। ওইখান থেকে সোজা এয়ারপোর্টে চলে গেছে, এয়ারপোর্ট থেকে বিদেশ চলে গেছে। এগুলো ধরা ছোঁয়ার বাইরে রেখেছে তখনকার আওয়ামী লীগ প্রশাসন, হাসিনা প্রশাসন। সম্ভবত সবাই এখন হাসিনাকে করছে, এবং নিরপেক্ষ বর্তমানে সরকার সরকার একটা নিরপেক্ষ তদন্ত ব্যবস্থা করছে। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সেই টপিকটা আমাদের দেখে যেতে দেন, নিরপেক্ষ একটা তদন্ত হয় বিডিআর হত্যাকাণ্ড। কিন্তু ভারত আপ্রাণ চেষ্টা করছে, ভারতের বিভিন্ন এজেন্সি বাংলাদেশের ভিতরে এখনো প্রকট বিদ্যমান, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশ, এবং প্রত্যেকটা লেভেলের মধ্যে রয়ের লোক আছে। তারা প্রতিনিয়ত বাধা প্রদান করে যাচ্ছে, এটা যেন হতে না পারে। আমি নির্দিষ্ট নাম ধরে বলবো না, এগুলা আমার ভাবনা, এগুলো আমরা ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি, এবং নিউজ পেপারও আসে মাঝে মধ্যে। তো বিডিআর হত্যাকাণ্ডের পরে, বিডিআর হত্যাকাণ্ডটা কেন করিয়েছিল শেখ হাসিনা? শেখ হাসিনাকে বুঝিয়েছিল, ভারত বুঝিয়েছিল যে আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন এবং আপনি আমাদের কথা মতো চললে। আমাদের সাজেশন হচ্ছে প্রথম সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে। সেই মেরুদণ্ড ভেঙে দিলে সেনাবাহিনী কমজোরি হয়ে যাবে। সেই মেরুদণ্ডটা বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সাকসেসফুল হয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা ভারত সাকসেসফুল হয়েছিল।
এবং শেখ হাসিনাকে বোঝানো হয়েছিল এই সেনাবাহিনীকে মেরুদণ্ড ভেঙে দিলে আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন, কেউ আপনার ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না, সে সাহস কেউ করবে না, দীর্ঘদিন আপনার ক্ষমতায় থাকতে পারবেন। এদিকে ভারতের আরেকটা লাভ, ভারত শেখ হাসিনা বিগত শেখ মুজিবুর রহমান মৃত্যুর পরে 6 বছর ভারতে ছিলেন। শেখ হাসিনা, শেখ রেহানা এবং ডক্টর ওয়াজেদ, শেখ হাসিনার হাজবেন্ড, তখন নাকি শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ভারতের গোয়েন্দা সংস্থা র প্রচুর ট্রেনিং দিয়েছিল বাংলাদেশকে কিভাবে শাসন করতে হয়, বাংলাদেশের ভবিষ্যতে কিভাবে শাসন করতে পারবে, সেটা প্রচুর ট্রেনিং নাকি দিয়েছিল তখন এই 6 বছর। শেখ হাসিনা, লোকজনে বলে শেখ হাসিনা মূলত এসেছেন বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, উনি এসেছেন তার পিতৃ হত্যা বদলা নিতে, এবং যে সামরিক বাহিনীর হাতে শেখ মুজিব ফ্যামিলি নিহত হয়েছে, সম্পূর্ণ ফ্যামিলি, সেই সামরিক বাহিনীর প্রতিশোধ নেওয়া, যে সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেটা আমরা দেখেছি বাস্তবে। এরপরে এসছে হেফাজত ইসলাম, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার নেতৃত্বে, এই হাফিজুল হুজুর নেতৃত্বে তখন এই হেফাজত ইসলামটা ছিল। হেফাজত ইসলামের আন্দোলন দমিয়েছিল রক্তাক্তভাবে, এবং প্রচুর আলেম উলামা মাদ্রাসার ছাত্রদেরকে মেরে এবং তাদের লাশ গুম করে ফেলেছে, শোনা যায় তাদের লাশগুলো পুড়ে ফেলা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় হত্যাকাণ্ড। আর তৃতীয় অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, 7 মার্ডার, 7 খুনের হত্যাকাণ্ড বিচার হয়নি, তকির হত্যা বিচার হয়নি, সাগররুনি হত্যা বিচার হয়নি। এগুলো সবাই নাকি শেখ হাসিনার কর্মকাণ্ড, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সম্বন্ধে অবগত ছিলেন, যার কারণে সাগররুনি জমা করা হয়েছিল। এবং এই হত্যাকাণ্ডের সাথে এই 7 মার্ডারের সাথে শামীম ওসমানের নাম জড়িত আছে। শামীম ওসমানের অডিও কল আমরা তখন শুনেছি, এগুলো সত্যি কি মিথ্যা সেটা তদন্ত গোয়েন্দা সংস্থা ঠিক করবে, এগুলো সত্যি করে মিথ্যা তদন্ত করে, এটা আমাদের দায়িত্ব। শুনেছি সেটাই বলছি আমরা সাধারণ পাবলিক হিসাবে। এরপরে তৃতীয় যে হত্যাকাণ্ডটা করিয়েছিল, আচ্ছা, এখানে মেজর সিনহাকেও হত্যা করিয়েছিল। মেজর সিনহা ছিল যে অত্যাধুনিক যে সংস্থা সেনাবাহিনী থেকে রিক্রুট করা, সে এসএসএফ এর একজন সদস্য। মেজর সিনহা চৌকস একজন আর্মি অফিসার ছিল, এবং পিস্তল দিয়ে গুলি করাতে উনি অনেক এক্সপার্ট ছিল। কয়েক সেকেন্ডে কয়টা গুলি করতে পারে সেটাতে উনি রেকর্ড করেছেন। ওনার স্মার্টনেস, ওনাকে বের করে দেওয়া হয়েছে অথবা পদত্যাগ করেছিল সেটা সেনাবাহিনী থেকে। পরে উনি এই যে কক্সবাজারে ওসি প্রদীপ যারা যে নৃশংসতা চলছিল, 114টা হত্যা মামলায় আসামি ওসি প্রদীপকে এখনো ফাঁসিতে কেন ঝুলানো হলো, ওসি প্রদীপের মামলাটা এখনো কেন চালানো যাচ্ছে না, সেটা বর্তমান ইউনূস সরকারের প্রতি আমার একটা প্রশ্ন, সাধারণ পাবলিকের একটা প্রশ্ন। এই মামলাটা তাড়াতাড়ি ফয়সালা করে যেটা রায় হয়েছে সেটা কার্যকর করে সরকারকে, এটা অনুরোধ করছে সাধারণ পাবলিক। এরপরে মেজর সিনহা হত্যাকাণ্ডের কোনো বিচার হয় না। কোন একটা হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করেন, শেখ হাসিনা হত্যাকাণ্ডের এগুলো বিচার করার জন্য আসলে শেখ হাসিনা আসছে এই দেশটাকে কেমন ভারতের হাতে তুলে দিবে এবং নিজের গতিটা রক্ষা করবেন, নাম ব্যবস্থার প্রধানমন্ত্রী থাকবে, আসলে ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে থাকবে। ওনার এগুলোই পছন্দ, দেশ বিক্রি করা ইমানের অংশ না। দেশকে যে ভালোবাসে সেই ইমানের পরিচয় যায়, যে দেশকে ভালোবাসে না তার ইমান নেই। এটা ধর্মীয়ভাবে আমরা বিশ্বাস করি ইসলামের দৃষ্টিতে। এখন তৃতীয় যে বৃহৎ হত্যাকাণ্ডটা শেখ হাসিনা চালিয়েছিল ক্ষমতায় শেষ মুহূর্তে থাকার জন্য, গত বছর অর্থাৎ 2025 সাল, গত বছর 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন, ছাত্র আন্দোলন, শেষ পর্যন্ত এই কোটা ভিত্তিক আন্দোলনটা শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ এক দাবিতে চলে আসছে, এবং ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনা তার নিরাপত্তা এজেন্সি গুলো প্রত্যেককে ব্যবহার করেছে, গুলির নির্দেশ দিয়ে গুলি করে করে মারার নির্দেশ দিয়েছিল, যার কারণে জাতিসংঘের হিসাব মতো প্রায় 1400 উপরে ছাত্র মারা গেছে। এর মধ্যে 98% ছাত্র, 2% সাধারণ জনতা, এবং 122 জন না 23 জন শিশু পর্যন্ত রেহাই পায় না, তারাও হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
তো এগুলা হচ্ছে এই এখন বর্তমানে এই হত্যাকাণ্ডের বিচারের আওতায় শেখ হাসিনাকে চাচ্ছে আদালত বিচারের আওতায় আনার জন্য, কিন্তু নরেন্দ্র মোদী দিচ্ছে না। এই নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তি, ভারতে বর্তমানে আমাদের জন্য এমন একজন শত্রু, ভারত। এই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ট্রাক কাটিয়ে রেখে দিয়েছে এবং ওইখান থেকে সুযোগ দিচ্ছে বারবার বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য এখনো দিয়ে যাচ্ছে। একটা হত্যাকাণ্ডে এই 1400 উপরে মানুষের হত্যাকাণ্ডের নায়িকা শেখ হাসিনা, তাকে ভারত আশ্রয় দিয়ে রাখে। ভারত হলো একটা গণতান্ত্রিক দেশ। এখন ভারতকে কেউ পছন্দ করে না, ভারত এখন একা, নরেন্দ্র মোদী একা। নরেন্দ্র মোদীকে একদিন বিচারের আওতায় আসবে ইনশাল্লাহ, আমরা সেই দিনও ইনশাল্লাহ দেখবো নরেন্দ্র মোদীও বিচারের আওতায় আসবে। উনি গুজরাটে একটা হত্যাকাণ্ড চালিয়েছে, 1000 মুসলিম হত্যাকাণ্ড। উনি মণিপুরে খ্রিস্টান হত্যাকাণ্ড চালিয়েছিলেন। উনি কাশ্মীরে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মিলে কাশ্মীরে প্রচন্ড হত্যাকাণ্ড চালিয়েছিলেন। এই সব কিছু মিলে নরেন্দ্র মোদীও খুব একটা ভালো অবস্থা করতে নাই। বর্তমানে ভারতের ভিতরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচুর আন্দোলন চলছে নরেন্দ্র মোদী হটানোর জন্য। ভারতের মানুষ খেপে গেছে বিজেপির উপর, নরেন্দ্র মোদী, অমিত শাহের উপর। তো আমরা আশা করবো নরেন্দ্র মোদী হয়তো আর বেশি দিন টিকতে পারবে না, কারণ এইভাবে একটা সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারবে। ভারত কিছুটা ভারতের মধ্যে গণতন্ত্র আছে, এখনো আছে, বিদ্যমান আছে, কিছুটা গণতন্ত্র ভোট দিতে পারে এবং সন্ত্রাসবাদ নাই এটা না, সন্ত্রাসবাদও আছে, কিন্তু গণতন্ত্র আমাদের দেশের থেকে অনেক বেশি গণতন্ত্র আছে সেখানে বিরাজমান। আমরা আশা করবো, আমরা অপেক্ষা করবো কখন নরেন্দ্র মোদীকে কাট করে উঠতে হয়, অমিত শাহকে কখন কাট করে উঠতে হয়। এই সেই অমিত শাহ কথা করে ঘুষপেটিয়া বলতো বাংলাদেশিদেরকে, তাদেরকে উল্টাইয়া লটকাইয়া মারবে বলতো। তুই অমিত শাহ কোথায়? তোরা যে তুলে ধরা করলো, পাকিস্তানের সামরিক বাহিনী যে তোদেরকে নাস্তানাবুদ করে দিল, তোদের সামরিক একেবারে এক সামরিক স্থাপনা ধ্বংস করে দিল, তুই অমিত শাহ কোথায় ছিলি? যোগী আদিত্যনাথ তারে বলে বুলডোজার মধ্যে, সেই বুলডোজার দিয়ে শুধু মসজিদ গুলো ভাঙে। 200-র উপর মসজিদ ভেঙেছে ভারতে। কাশ্মীরে প্রচন্ড হত্যাকাণ্ড চালিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ মিলে মুসলিম হত্যাকাণ্ড। এগুলো ইতিহাস সাক্ষী বল, আমার কথা না, ইতিহাসের সাক্ষী দিবে, গাওয়া দিবে এগুলো। তো সবকিছুর একটা শেষ আছে। উপরে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, উনি দেখছেন সবকিছু, বিচারে আওতায় শেখ হাসিনাকে একদিন বাংলাদেশে আসতে হবে, আমরা সেই অপেক্ষায় আছি। কাঠগড়ে উঠতে হবে, নরেন্দ্র মোদীকে ভারতে কাঠগড়ে উঠতে হবে এবং আশা করবো নরেন্দ্র মোদীর বিচারটা যেন আন্তর্জাতিক আদালতে যদি কেউ ঢুকে দেয় তাহলে আমরা ভালো হবে, সেই বিচারটা আন্তর্জাতিক আদালতের উপরে উঠবে। কারণ নরেন্দ্র মোদী সমানভাবে অংশীদার। শেখ হাসিনাকে 3-3 বার ক্ষমতায় অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য 2 বার অবৈধভাবে পূর্বে সরকার করেছিল, সহযোগিতা করেছে। ভোটার বিহীন ইলেকশনের মাধ্যমে ক্ষমতা থাকতে, দাবি ভোটের মাধ্যমে ক্ষমতা থাকতে, দিনে বেলা রাতে করে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে এই নরেন্দ্র মোদী। ধন্যবাদ। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ট্রাইব্যুনালে এই গণহত্যার জন্য তাকে প্রধান ভুক্তদাতা হিসেবে চিহ্নিত করা হলো। এমনিতে গত কয়েক ঘন্টা আগে তার দল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, ভার্চুয়ালিও আওয়ামী লীগের সকল কার্যক্রমের উপর হ্রাস টানতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। কি হতে চলেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ? শেখ হাসিনারই বা সামনে কি পথ? শেখ হাসিনার জনভিত্তি এত নড়বড়েই বা হয়েছিল কেন? সে সব নিয়ে আজকের আমাদের এই বিশ্লেষণ। প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আজকেও রয়েছেন সাংবাদিক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরামাশিস ঘোষায়। তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। তুমি গতকালই শুনেছো এবং আমি তোমার মাধ্যমে দর্শকদের কাছে আরেকটু বিস্তারিতভাবে জানাতে চাই যে এই যে মানবতা বিরোধী অপরাধ এবং অপরাধের ট্রাইব্যুনালের প্রধান হুমকিদাতা হিসেবে যে চিহ্নিত করা হয়েছে, প্রথম আলোর একটি রিপোর্টে কি বলা হয়েছে সেই প্রথম আলোর রিপোর্টটি আমরা একটু সামনে তুলে আনতে চাই। প্রথম আলো রিপোর্ট করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের হুমকিদাতা হিসেবে শেখ হাসিনার জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র নিরীহ আন্দোলনকারীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় সব বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। গত বছরের জুলাই ও অগস্ট মাসের শুরুতে দেশে সংঘটিত মানবতা বিরোধী সব অপরাধের প্রধান মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী বা হুকুমদাতা কিংবা সুপিরিয়র কমান্ডার হিসেবে
তার ভূমিকা পালন। গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সময় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এ মামলার তদন্তে সময় লেগেছে 6 মাস 28 দিন। এবার তুমি বলো, তুমি তোমার মাধ্যমে দর্শকদেরও বললাম, প্রথম আলোর এই রিপোর্টটি আমরা স্ক্রিনেও শেয়ার করেছি এবং তুমি জানো যে মাত্র 24 ঘন্টাও হয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন যেমন ফিজিক্যালি সশরীরে রাজনীতি তাদের নিষিদ্ধ হয়েছে এবং একই সঙ্গে তাদের ভার্চুয়ালি প্রচার প্রচারণা নিষিদ্ধ হয়েছে। এই প্রেক্ষাপটে তাদের এই দলটি এবং দলটির নেত্রী, যেখানে এই মুহূর্তে শেখ হাসিনা পালিয়ে রয়েছেন বাংলাদেশের ভাষায় দিল্লিতে, তুমি কি বলবে শেখ হাসিনার ভবিষ্যৎ এবং তার দলের ভবিষ্যৎ? আমি খুব ছোট্ট পরিসরে বোঝাই, একজন সাধারণ মানুষের জীবন জীবিকা তাকে বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন আছে। সেই মানুষটা যদি ধরি সে বাংলাদেশের কিংবা ভারতের যে কোনো প্রান্তেরই হতে পারে, সেই মানুষটা অর্থের অভাবে তাকে বাড়ি বিক্রি করে দিতে হবে। অর্থের অভাবে সে বাড়ি বিক্রি করে দেওয়ার পরে সে কোথায় থাকবে? একটি বাসা ভাড়া করে থাকবে। সে বাসা ভাড়াও তাকে সে থাকতে পারবে না, তার কারণ তার ব্যক্তি জীবনে তার কার্যকারিতার জন্য সে দেশের আইন ব্যবস্থা জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে সেকে বাসা ভাড়াও থাকতে পারবে না। তাহলে সে কোথায় থাকবে? সে পলায়ন করে থাকবে। এবং তার যারা পরিবারের তার যারা সদস্য শুভানুদ্ধে তারা যদি তার সঙ্গে সেই অপরাধে সংগঠিত থাকে তাহলে তারাও থাকতে পারবে না। তাহলে সেই পরিবারটার ভবিষ্যৎ কি হতে পারে? আমি তোমাকে ছোট্ট পরিসরে বোঝালাম। এবার যদি বৃহৎ ভাবে বোঝাই, বাংলাদেশের মাটিতে আমি কোন বিরোধী আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি না, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি না, আমি জামাতের বিরুদ্ধে কথা বলছি না। আমি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সে যা কাজ করেছে সেই কাজের প্রেক্ষিতে সে দেশের মানুষ সেটা নিয়ে তদন্ত হচ্ছে, মানবতা বিরোধী কাজকর্ম হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলছে সেটা 6 মাসের রিপোর্ট হতে পারে, 6 বছরের রিপোর্ট হতে পারে। রিপোর্টটা জমা করেছে এবং সেই দলের যে প্রধান, এই মুহূর্তে যে প্রধান, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সে দেশে থাকতে পারছে না। তার দল বর্তমান সে দেশের মানুষ যে ক্ষমতার উপরে আস্থা রেখেছে, তারা যে নীতি নির্ধারণ করেছে, যে নির্দেশ দিয়েছে, তার দল সেখানে নিষিদ্ধ হয়ে গেছে। তাহলে তার ভবিষ্যৎ কি হতে পারে? সেই ভাড়াটা ব্যক্তিত্বের মতো পরিবর্তনের মতো হতে পারে নাকি? আমি তো বলতে পারলাম সরাসরি সেটা তো একটা সে দেশের রাজনৈতিক দল, সেখানকার মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে তাদের বক্তব্য অনুযায়ী তারা ক্ষমতায় এসেছিল, তারা সেই ক্ষমতা হারিয়েছে না চলে গেছে সেটা তারাই ভালো বলতে পারবে। তাদের কার্যকারিতার জন্য আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এইসব নির্দেশ দিচ্ছে। সে দেশের অন্তর্বর্তী সরকার যারা পরে সেখানে সে দেশের মানুষ গণ অভ্যুত্থান মানবতা বিরোধী ঘটনা ঘটেছে বলেই তো এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলছে। মানুষের হৃদয় তো বলেছে মানবতা বিরোধী কাজ হয়েছে, সেটা জুডিশিয়ারি হবে না, সেটা পরে হবে। একটা নিরস্ত মানুষের উপর যদি কেউ গুলি চালানোর অভিযোগ তোলে, একটা সাধারণ মানুষের বলবে এটা মানবতা বিরোধী কাজ, সেটা তো তদন্ত প্রমাণ অনেক পরে হয়েছে। সেই বিষয়টি মানুষের মনে অনুমানিত উদ্দীপিত আন্দোলিত হয়েছিল বলে তো গণ অভ্যুত্থানটা হয়েছে। তাহলে এখন বোঝা যাচ্ছে গণ অভ্যুত্থানটা মানবতা বিরোধী কারণেই হয়েছিল। সেটা এখন তদন্ত রিপোর্ট নির্দেশ এবং এই বিষয়টার উপরে সেই সময় সেই তৎকালীন পরিস্থিতিতে সে দেশের মানুষ কাদের উপরে আস্থা রেখেছিল, তাদের তো তার মানে নির্দেশ দেওয়ার কোনো অধিকার রয়েছে এবং মানুষ সেটা মানছে এবং তাদের কাছেই মানুষ সংস্কার চাইছে, এটা বুঝতে হবে। তো জাতিসংঘের মানবতা বিষয়ক অপরাধের যে তাদের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটিতেও কিন্তু জুলাই অগাস্টের যে গণঅভ্যুত্থান এবং তার আগের পরিপ্রেক্ষিত যেভাবে নির্মমভাবে সাধারণ মানুষকে পাখির মতো করে মারা হয়েছে এবং সংঘবদ্ধভাবে অর্গানাইজ ওয়েতে মারা হয়েছে, এটি যে একটা মানবতা বিরোধী অপরাধ, সেই বিষয়টা কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে তাদের যে তদন্ত প্রতিবেদন সেখানেও কিন্তু এটা দেওয়া হয়েছিল। তার সুতরাং সেটা বড় অপেক্ষা রাখেন এবং তখনই আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং এই অপরাধ বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যারা আইনজীবী রয়েছেন তারাই বলছিলেন যে এই বিচারিক প্রক্রিয়াতে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের যে প্রতিবেদন সেটি অনেকটা তাদের আইনি কার্যক্রম অনেকটা সাপোর্ট করবে। মানে তারা যে দিক নিয়ে তদন্ত করছেন সেই তদন্তটা তাদের পক্ষে যাবে, মানে তাদের দিক থেকে এটা ইতিবাচক একটি তাদের পক্ষের একটা রায় বা প্রতিবেদন জাতিসংঘ দিয়েছে। যাই হোক, সেগুলো তো অবশ্যই একটি তোমাকে আমি একটা কথা বলি, এটা সরাসরি এগুলো তো তথ্যভিত্তিক কথা, তাত্ত্বিক কথা,
কথা, বিভিন্ন বিষয় উঠে আসবে, পরিসংখ্যান উঠে আসবে। সোজা কথা শোনো, আওয়ামী লীগ দলটার যে ভবিষ্যতের প্রদীপ, সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এখন নিভিয়ে দিয়েছে। সেই প্রদীপ জ্বলতে গেলে অনেক সময় লাগবে। ভবিষ্যৎ তুমি ধরে নাও এখন অন্ধকারের দিকে। পরিষ্কার শুনে নাও, আমরা কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, আমরাও তো কিছু তথ্য, পরিসংখ্যান, পরিবেশ সবকিছু দেখে কথা বলছি। আমি বলবো নিরপেক্ষ ভাবে। এখন সেটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা তার ব্যাপার, সে বিশ্লেষণ করবে। একটা রাজনৈতিক দলের প্রধান দলের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের অভিযোগ এখন গোটা বিশ্বে এস্টাবলিশড হয়ে গেছে। সে তাকে তো ওই দেশে কেউ গ্রেফতার করেছিল না, তাকে সে দেশের প্রধান থেকে চলে আসতে হয়েছিল। তার ইন্টেলিজেন্স, তার সবকিছু ফেলিয়ার হয়ে গেছিল। এটা তো মানতে হবে। কথা বলা হচ্ছে। আমার একটা জিনিস খুবই আশ্চর্য লাগে, বিষয়টি যদিও পুরনো, বাট তারপর এই ক্ষত ঘা নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষের কোনে, হৃদয়ে, অন্তরে, আত্মায় রয়েছে। আমার যদি ভুল না হয়ে থাকে, বিভিন্ন সময় তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী উনি বারবার বলেছিলেন যে আমি বাংলাদেশ থেকে পালাবো না, বা বাংলাদেশেই শহীদ হবো বা মৃত্যুবরণ করবো আমাকে যদি কেউ কিছু করে সেটা। কিন্তু তারপর আমরা যে জিনিসটা দেখেছি, সেই জিনিসটা সত্যিকার অর্থেই আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে কুর্নিশ করি বা আদর্শকে শ্রদ্ধা করি, তাদের মধ্যে বঙ্গবন্ধু প্রেমীও বলতে পারো, তাদের কিন্তু সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনার এই ধরনের চলে আসা বা তাদের ভাষায় পালিয়ে যাওয়া, আবার উনি দাবি করেছেন যে তাকে জোর করে পাঠানো হয়েছে। যাই হোক, এই বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। আবার বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে, আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা, তার মাত্র ছেলে জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। যদিও এটা আমি এই কথার সত্যতা আমি এটা ভার্চুয়াল মিডিয়া থেকে উদ্ধৃত দিচ্ছি, কোরআন করছে বিভিন্ন সমাজ মাধ্যমে এসেছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। একজন সাংবাদিক তিনি আজকে পোস্ট করেছেন, সে পোস্টে লেখা হয়েছে যে তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের রাজনৈতিক জীবন বা অন্ধকার দেখেই এখন পাকাপাকি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে জয় সেখানে থাকবেন। তো সেটা উনি থাকতেই পারেন, পৃথিবীর যে কোনো দেশে থাকার অধিকার প্রত্যেকের রয়েছে, সেই দেশের নিয়ম কানুন মেনে। সামগ্রিকভাবে একের পর এক 2024-এর 5 আগস্টের পর একের পর এক বাংলাদেশ থেকে ঢাকা কিন্তু আওয়ামী লীগ এত স্বাধীনতা, বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া দল, এবং যে দলটির একটি মিশন ভিশন ছিল সোনার বাংলাদেশ করা হবে, এবং বঙ্গবন্ধু সেটা চেষ্টা করেছেন। এবং তারপর এমন পরিণতি পেছনে কারণ আসলে আমাদের থেকে আমাদের দর্শকরা যারা এখানে দেখছেন তারা সবাই জানেন। তবে আমার সংক্ষিপ্ত পরামর্শ তোমার সঙ্গে আমারও সংক্ষিপ্ত অবজারভেশন যে এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের যা পালস, এবং এই মুহূর্তে বাংলাদেশের আমার প্রচুর পরিচিত সাংবাদিক বন্ধু বান্ধব এবং স্বজন রয়েছে, তাদের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বাংলাদেশের গণমাধ্যমের খবর এবং বিভিন্ন আমাদের বন্ধু সাংবাদিক কলিগ যারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা যা শুনতে পারি যে আওয়ামী লীগের এমনি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো বা নির্বাচনে যদি দাঁড়াতো, তাহলেও হয়তো জামানত বাজেয়াপ্ত হতো, কিংবা তারা হয়তো নির্বাচনী প্রচারণাতেও অংশ নিতে পারতেন না তাদের নেতা কর্মীরা, কারণ এত জনরোষ তাদের বিরুদ্ধে তৈরি হয়ে রয়েছে। ইভেন আওয়ামী লীগের একটা অংশ যাদের সঙ্গে আওয়ামী লীগের যারা বেনিফিশিয়ার, তাদের সঙ্গে দূরত্ব ছিল, যারা প্রকৃত আওয়ামী লীগ করেছেন, তারাও কিন্তু একটা সময় কিন্তু এই শেখ হাসিনা আওয়ামী লীগ, এই গত 15 বছরের নব্য আওয়ামী লীগ, তাদের তারা নির্যাতিত হয়েছেন বলে শুনছি। আসলে কি জানো তো, আমার মনে হয় দলটার যে আদর্শ ছিল, সেই দলটার আদর্শটা না ঠিক মতন যারা নব্য আওয়ামী লীগ, তারা দলের আদর্শটাকে লালন করতে পারেনি। লালন করতে না পারার কারণেই কিন্তু সাধারণ মানুষের মনে যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে, সেটা অলালিত দলের যে বহিঃপ্রকাশ, সেটা লাস্ট 15 বছর, সেটা বাংলাদেশের সাধারণ মানুষ ভীষণভাবে উত্তাপটা পেয়েছে। সেই উত্তাপেই তাদের হৃদয় ছারখার হয় কিন্তু গণ অভ্যুত্থান। এটা আমার বিশ্বাস, এটা আমার মনে হয়েছে। তোমাকে আমি একটা কথা
এখানে বলে রাখবো যে যারা এই মানে মানবতা বিরোধী আন্দোলনে মানবতা বিরোধী কাজকর্ম করেছে, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচার করবে, রিপোর্ট জমা করেছে। আমি বলবো যে যেহেতু সেই দলটার একটা শিকার হচ্ছে রাজনৈতিক দল, আমার মনে হয়েছিল যে জামানত বাজেয়াপ্তর বিষয়টা যদি এরা যদি ভোটে ইনক্লুসিভ ভোটে ইলেকশনে যদি এরা থাকতে পারতো, তাহলে সঠিক বিচারটা পেত। যদি জামানত বাজেয়াপ্তটা হতো কিনা সেটা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বুঝিয়ে দিতে পারে, তাহলে কিন্তু সেটা ঠিক। তাহলে আর পরবর্তী সময় এই আগামী 10 বছর পরে হয়তো কেউ এটা আবার নাও প্রশ্ন তুলতে পারে যে এটা গায়ের জোরে চাপিয়ে দেওয়া হয়েছিল। একদম, মানে আমার যেটা মনে হয়েছে, আমি এক্ষেত্রে পরমাশিস, আমি এই যদি আমাদের ভারতীয় নেতা নেত্রী বা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে জাস্ট আমি একটু তুলনা করি, আমি অনেকদিন বলবো বলে এই বিষয়টি মনে মনে ডিজাইন করেছিলাম কিন্তু বলতে পারিনি। সেটা হচ্ছে যে তুমি দেখো যে আমার কাছে যে রাজনৈতিক যে অ্যানালিসিস বা বিভিন্ন সময় আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে হচ্ছে গত 10 বছরে প্রধানমন্ত্রী থাকাকালীন সময় সাধারণ মানুষের সঙ্গে কিন্তু শেখ হাসিনার যোগাযোগ একদমই ছিল। মূলত তার কিছু দলীয় নেতা মন্ত্রী এবং তার সরকারের বেশ কিছু গোয়েন্দা সংস্থার উপর তিনি নির্ভর করতেন, এবং সে কারণে উনি আমাদের এখানে ধরো আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তুল্যমূল্য বিচার করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একজন থানা বা ব্লক লেভেলের একজন পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত সদস্যকেও উনি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন স্ক্রিন আমার কথা যারা শুনছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক বুদ্ধিজীবী, তারা বলবেন বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী টানা নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, তারপর সংবিধান অনুযায়ী তিনি 3বারের প্রধানমন্ত্রী, এবং আওয়ামী লীগের সভানেত্রী দীর্ঘকালীন ইতিহাসে বড় মানে জার্নি। আওয়ামী লীগের জন্মপথ সবচেয়ে বেশি সভানেত্রী তিনি ছিলেন। দলীয় তো তিনি থানা লেভেলের কতজন নেতা কর্মীর নেতার নাম জানেন? আমি প্রশাসনিক কথা বাদই দিতাম। আমার কাছে যেটি পরিষ্কার, আমার কাছে বহু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যারা কলকাতায় বেড়াতে আসতো তারা কিন্তু আখেরে আমার কাছে বিভিন্ন সময় অভিযোগ করতো, যেমন পরমাশিস বলতো যে নেত্রীর সঙ্গে আসলে কোন জেলা লেভেলের নেতা নেত্রীর কোনো যোগাযোগই নেই, সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই। নেত্রী কয়েকজন মন্ত্রী, আমলা এবং তার কয়েকটি গোয়েন্দা বাহিনীর প্রধানদের সঙ্গে ছাড়া উনি আসলে বেসিক্যালি কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না। যে কারণে তার সঙ্গে আমাদের এখানে কি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে অভয়া আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় রাত দখল যে আন্দোলন, আমাদের যে ঘটনা ঘটেছিল, একজন ডাক্তার নির্মম ভাবে পাশবিক নির্যাতন, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটাকে বলা হয় গদি, বাংলা ভাষায় চেয়ার টলমল হয়ে গিয়েছে। কিন্তু তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তিনি যে সাধারণ মানুষের সঙ্গে মিশে এই গণ আন্দোলনের সঙ্গে মিশে নিজেই আন্দোলন শুরু করলেন, এবং সাধারণ মানুষের মন বুঝে সাধারণ মানুষের অভিযোগটা কিন্তু তিনি আমলে নিলেন, এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষকে কিন্তু, এবং তৃণমূলকেও বললেন যে তোমরাও এই অভয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে এক সহমত হও, এবং মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি করে দিলেন। এবং একই রকম কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলে, গ্রাম পঞ্চায়েত ব্লক লেভেলের সব জায়গায় তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলল। তৃণমূলই কিন্তু এই বিচারের দাবিতে পথে নেমেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে এসেছিল। আমি জাস্ট তুল্যমূলক কানেক্ট করার চেষ্টা করছি। ভারতের দিক থেকে অনেক অভিযোগ আসে, বাংলাদেশের অনেক মানুষ অনেক রকম করে, কিন্তু ভারতের রাজনীতিকরা প্রজ্ঞা, সে অনেক অভিযোগ থাকতে পারে, রাজনৈতিক নানা ধরনের কুটকাচারি থাকবে, কিন্তু আপনাকে এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতা নেত্রী বা প্রধানমন্ত্রী এবং ভারতের যে কোনো রাজনৈতিক নেতা নেত্রী কিংবা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তাদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মিলে যাওয়ার প্রবণতা কিন্তু ভারতে একটা দৃষ্টান্ত। এটা কিন্তু সত্যি। আমাদের দেশের প্রধানমন্ত্রী জানো যে বসিরহাটে একটি আন্দোলন হয়েছিল, যে তারপর আমাদের দেশের প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, এবং তিনি নিজে তার দূত পাঠিয়ে সেখানে কথা বলেছেন, এবং হটলাইন সরাসরি প্রধানমন্ত্রী বলেছিলেন কোন ধরনের সমস্যা হলে তুমি আমাকে যোগাযোগ করো। আমার মনে হয় একটা দুটো নজির বাংলাদেশের শাসক দল, ওই সময়কার শাসক দল আওয়ামী লীগের পক্ষে দেখাতে পারবেন না। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কথা তো রেকর্ড থাকবে গুগলে, ইউটিউবে। আমার যদি আওয়ামী লীগের ফিরে আসার কোনদিন সৌভাগ্য হয়, তখন আমার বয়স হয়তো 60, 65 বা 70 হবে। যদি হয় তখন নিশ্চয়ই তারা আমাকে আমার সঙ্গে কথা বলবে, আমি যে কোনো সময় যে কোনো রকম ভাবে তাদের সঙ্গে আমি যুক্তি তর্কে বা এইভাবে লড়াই করতে রাজি আছি। কারণ আমার কাছে প্রচুর লোকজন বলেছে যে ওই সময় একজন প্রধানমন্ত্রী, একজন দলীয় সভানেত্রী হিসেবে তার সঙ্গে যে জনসংযোগ, জনভিত্তি, সেটাই কিন্তু শেখ হাসিনা ওই
এই সময় তৎকালীন প্রধানমন্ত্রী করে উঠতে পারেনি। সুতরাং এই যে আন্দোলন, যে 5 আগস্টে যে আন্দোলন গণঅভ্যুত্থানটা হয়েছে, সেটি কিন্তু জনগণের সঙ্গে তার দূরত্ব একেবারে হিমালয় সম উচ্চতায় উঠে যাওয়ার এটি কিন্তু অন্যতম কারণ। এবং আজকে যে পর্ব শেখ হাসিনা যে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক, তার যে দল এবং তার যে রাজনৈতিক ভবিষ্যৎ ধাক্কা খাচ্ছে, সেটাও কিন্তু অন্যতম কারণ বলে আমার মনে হয়। এবার তুমি বলো। একটা কথা আমার অভিজ্ঞতার ক্ষেত্রে বলি, এটা সাজেশন না, এটা পরামর্শ। আমি আমার দেশের রাজনীতিকদের কাছে যেমন স্বনির্বন্ধ অনুরোধ করব, বাংলাদেশের বর্তমান যারা রাজনীতিক আছেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কে নিষিদ্ধ হচ্ছে আমি ওসবে যাবো না। যে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা দেশের সব মানুষ কিন্তু রাজনীতি করে না, সাধারণ মানুষের পালস বুঝতে হবে। বিরোধীদের পালস বুঝবো এটা ভাবলে হবে না, আমার দলের লোকের পালস কি বলছে সেটা বুঝলে হবে না। দেশের সাধারণ মানুষের পালস বুঝুন, তারা কি চাইছে, তাদের কি খিদে, তারা কেন কাঁদছে, তারা কেন হাসতে চায়, হাসির কারণ কি, কি হলে হাসবে, এই পালসটা বুঝতে হবে। তাহলে কোনোদিন গণবিক্ষোভের মুখে আমরা পড়বো না, এটা মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর নেতা নেত্রীদের অন্যতম ভিত্তি সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষের মনে ঢুকতে হবে, তাদের বিশেলে মানে রান্নাঘরে ঢুকতে হবে, তাদের আলোচনার বৈঠক করে ঢুকতে হবে, তাদের পালসটা বুঝতে হবে। দূরত্ব নয়, প্রশাসনিক স্তরের মাধ্যমে সম্পর্ক তৈরি করলে বেসিক্যালি আক্ষরিক অর্থে জনগণের ভিত্তি তৈরি হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আবারও যারা সামনে ক্ষমতায় আসবেন বা নির্বাচন হবে, তখনও কিন্তু মানুষের সঙ্গে আবারও কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, আপনারা অনেকটা সময় ধৈর্য ধরে আমাদের বক্তব্য আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।